স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আমার ক্লাসের শুরুতেই যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি নিজেও শিক্ষক হয়েছি সেই সমস্ত শ্রদ্ধাভাজন শিক্ষকদের প্রতি আমি আন্তরিক আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমার জীবনের প্রথম শিক্ষক হচ্ছেন আমার মা। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বর্তমানে অবসরপ্রাপ্ত আছেন। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি আমার মার প্রতিও শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব শিক্ষক দিবসের কোনো দিন সরাসরি বলা হয়ে ওঠেনি, আমার মাই হচ্ছেন আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। আজকে তোমাদের সাথে এই লাইভ ক্লাসে আমি আমার মাকেও শিক্ষক দিবসের শ্রদ্ধা জানাচ্ছি। ওকে, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি জীববিদ্যা প্রথম পত্র বিষয় নিয়ে। আজকের ক্লাসটি শিক্ষাবর্ষ যারা 19-20 শিক্ষাবর্ষে রয়েছ তাদের জন্য। আজকে আমি তোমাদের সাথে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন। শুরুতেই আমি একটু দেখে নিব যে আমাকে তোমরা ঠিক মতো একদম স্পষ্ট শুনতে পাচ্ছ কি না এবং আমার লাইভটি একদম ক্লিয়ার কি না। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমি আমার ক্লাসটি শুরু করব। আমার সাথে ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছ। মোতাসিম বলে ফেলছো যে হ্যাঁ ক্লিয়ার স্যার। ওকে, যেহেতু ক্লিয়ার আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ক্লাসটি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে সে আশা রেখেই ক্লাসটি শুরু করছি। পড়ব আজকে উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজনন 10ম অধ্যায়। এই উদ্ভিদ প্রজনন এই চ্যাপ্টারে আমরা পড়ব উদ্ভিদের স্বাভাবিক প্রজনন পদ্ধতি এবং কৃত্রিম প্রজনন পদ্ধতি সম্পর্কে। প্রথমে যদি আসি, প্রজনন কাকে বলে? প্রজনন হচ্ছে প্রত্যেকটা জীবের একটা অনন্য বৈশিষ্ট্য, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় কি হয়, কোনো একটা জীব তার অনুরূপ অপত্য সৃষ্টির মাধ্যমে তার বংশধর সৃষ্টি করে, বংশধর রেখে যায়, সেই প্রক্রিয়াটাকেই আমরা বলতেছি কি প্রজনন বা রিপ্রোডাকশন। তো এই প্রজনন পদ্ধতি উদ্ভিদের ক্ষেত্রে এই প্রজনন পদ্ধতি আমরা 2 ধরনের দেখে থাকি, যার একটি হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অপরটি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ তার একটি হচ্ছে অযৌন জনন পদ্ধতি এবং অপরটি হচ্ছে যৌন জনন পদ্ধতি। আমরা আজকের ক্লাসে শুরু করব উদ্ভিদের যৌন প্রজনন পদ্ধতি নিয়েই। অর্থাৎ এই চ্যাপ্টারে আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন পদ্ধতিটাকেই খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা শুরুতে এই চ্যাপ্টার থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন পদ্ধতি সম্পর্কে। এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যৌন প্রজনন কাকে বলা হয়? যৌন প্রজনন হচ্ছে যখন দুইটা ভিন্নধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজননটা হয়ে থাকে, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যেই প্রজননটা হয়ে থাকে সেই প্রজননটাকে আমরা বলি যৌন প্রজনন বা যৌন জনন। তো এই যৌন জননের জন্য পুং গ্যামেটের প্রয়োজন হবে, স্ত্রী গ্যামেটের প্রয়োজন হবে। একটু লক্ষ্য করো, পুং গ্যামেট তৈরি হবে পুং জননাঙ্গে, স্ত্রী গ্যামেট তৈরি হবে স্ত্রী জননাঙ্গে। তাহলে এই ক্ষেত্রে যৌন জননের জন্য পুং গ্যামেটের প্রয়োজন হবে তথা পুং জননাঙ্গের প্রয়োজন হবে, স্ত্রী গ্যামেটের প্রয়োজন হবে তথা স্ত্রী জননাঙ্গের প্রয়োজন হবে। তো আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই জননাঙ্গ হিসেবে কাজ করে কোন বিষয়টি, কোন অঙ্গটা তাদের জননাঙ্গ হিসেবে কাজ করে? তোমরা যদি একটু বলতে চাও, আমি কমেন্টে একটু দেখে নিই যে তোমাদের কি মনে হয় আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই জননাঙ্গ ধারণকারী অঙ্গটি কোনটি? তোমরা কমেন্টে লিখতে থাকো, কারণ কমেন্টটা একটু দেরি করেই আসে, লাইভটা
আমি এরপরে দেখে নিব। মোবারক হোসেন বলতেছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে। ওকে, এটা বলে ফেলেছি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে। কথা হচ্ছে এই পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ ধারণকারী অঙ্গটা কোনটি? আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ ধারণকারী অঙ্গটি হচ্ছে কোন অংশটি? তার ফুল, পুষ্প। একটা ফুলই হচ্ছে পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ ধারণকারী অঙ্গ। খায়রুল ইসলাম তুষার বলছে বীজ। না, বীজ না, ফুল হচ্ছে, বীজ পরে তৈরি হয়। শাকিল স্বাধীন বলতেছো ফুল। ওকে, ধন্যবাদ। জান্নাতুল মা ফুলের কথা বলেছ, সুমাইয়া সেমি ফুলের কথা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে তার জননাঙ্গ হিসেবে কাজ করে হচ্ছে তার কি? ফুল। ওকে, এইবার আমরা দেখব একটি আদর্শ ফুলের ক্ষেত্রে তার 5টি অংশ থাকে। তোমরা সবাই জানো নিশ্চয়ই। কি কি? পুষ্পাক্ষ, তারপরে থাকে তার বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই 5টি অংশ থাকে। কিন্তু আমি যদি বলি তোমাদেরকে একটি আদর্শ ফুলের স্তবক কয়টি? একটি আদর্শ ফুলের ক্ষেত্রে তার স্তবকের সংখ্যা হচ্ছে 4টি। পুষ্পাক্ষকে স্তবক বলা হয় না, বৃতি থেকে শুরু হয়। তাহলে বৃতি হচ্ছে তার প্রথম স্তবক, দলমণ্ডল হচ্ছে দ্বিতীয় স্তবক, পুংস্তবক হচ্ছে তৃতীয় স্তবক, আর স্ত্রীস্তবক হচ্ছে তার চতুর্থ স্তবক। এখানে তৃতীয় এবং চতুর্থ স্তবকটাকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক। তো এই পুংস্তবকের ক্ষেত্রে এই পুংস্তবকটা গঠিত হয় অসংখ্য পুংকেশর দ্বারা। মানে পুংস্তবক গঠিত হয় কি দ্বারা? অসংখ্য পুংকেশর দ্বারা। তাহলে প্রত্যেকটা পুংকেশরের মধ্যে আবার আমরা 2টা অংশ দেখতে পাই। তো আমি যদি সহজভাবে একটা পুংকেশরের চিত্র আঁকানোর চেষ্টা করি, খেয়াল করো। এই যদি একটা পুংকেশর হয়ে থাকে, উপরের এই অংশটুকুকে আমরা বলে থাকি কি? পরাগধানী। পরাগধানী। আর নিচের এই অংশটুকুকে আমরা বলে থাকি পুংদণ্ড। এরকম অসংখ্য পুংকেশরের সমন্বয়ে পুংস্তবকটা গঠিত হয়ে থাকে। তাহলে দেখো, এই পুংকেশরের কয়টা অংশ? 2টা অংশ দেখতে পাচ্ছি, একটা পরাগধানী আর হচ্ছে পুংদণ্ড। এই পরাগধানীকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে সেটাকে 4 কোণাকার দেখায়। এটা একটু পরেই আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু দেখো, এই পরাগধানীর অভ্যন্তরেই গঠিত হয় পরাগরেণু। তাহলে পরাগধানীর অভ্যন্তরে কি উৎপন্ন হয়? পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণু থেকেই বা এই পরাগরেণুর পরিস্ফুটনের মাধ্যমে সেখানে তৈরি হয় পুংগ্যামেটোফাইট। আর পুংগ্যামেটোফাইটের অভ্যন্তরে উৎপন্ন হয় পুংগ্যামেট। তাহলে পুংগ্যামেট কিভাবে পাওয়া গেল সে বিষয়ে আমরা একটা প্রাথমিক ধারণা পেলাম। এ সম্পর্কে আমরা বিস্তারিত আজকেই পড়ব। তাহলে আবার একটু খেয়াল করো, পরাগধানীর অভ্যন্তরে উৎপন্ন হয় কি? পরাগরেণু। পরাগরেণুর পরিস্ফুটনের মাধ্যমে সেটা কিসে পরিণত হয় বা সেটা কি তৈরি করে? সেটা তৈরি করে পুংগ্যামেটোফাইট। সেই পুংগ্যামেটোফাইটের অভ্যন্তরে তৈরি হয় পুংগ্যামেট। তাহলে আমরা পুংগ্যামেট কিভাবে তৈরি হয় সেটা প্রাথমিক যে জ্ঞানটা সেটা জানলাম। এবার আসি, যদি আমরা একটা স্ত্রীস্তবকের কথা বলি, চতুর্থ স্তবক যেটা ফুলের স্ত্রীস্তবক, প্রত্যেকটা স্ত্রীস্তবকের মধ্যে 3টা অংশ থাকে, তোমরা হয়তো জানো। তারপর আমি একটু বলে দিচ্ছি, যদি একটা সহজ চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তাহলে খেয়াল করো, এই স্ত্রীস্তবকের ক্ষেত্রে আমরা এরকম তার 3টা যে অংশ দেখতে পাই গুরুত্বপূর্ণ। তার একটা হচ্ছে গর্ভমুণ্ড, উপরের অংশটুকুকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। দণ্ডাকার এই অংশটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। আর গোলাকার এই অংশটাকে বলা হয় গর্ভাশয়। ওকে, তাহলে খেয়াল করো, এই গর্ভাশয়ের অভ্যন্তরে উৎপন্ন হয় ডিম্বক। ডিম্বকের অভ্যন্তরে উৎপন্ন হয় স্ত্রী গ্যামেটোফাইট। স্ত্রী গ্যামেটোফাইটের আরেক নাম হচ্ছে ভ্রূণথলি। ওই ভ্রূণথলির অভ্যন্তরে উৎপন্ন হয় ডিম্বাণু। তাহলে আমরা পুংগ্যামেট কোথায় উৎপন্ন হতে দেখলাম? পরাগধানীর অভ্যন্তরে পরাগরেণু। সেই পরাগরেণুর অভ্যন্তরে পরাগরেণুর পরিস্ফুটনের মাধ্যমে তৈরি হচ্ছে কি? পুংগ্যামেটোফাইট। পুংগ্যামেটোফাইটের অভ্যন্তরে উৎপন্ন হয় পুংগ্যামেট। আর স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক উৎপন্ন হয়, ডিম্বকের অভ্যন্তরে কি উৎপন্ন হয়? স্ত্রী গ্যামেটোফাইট তথা ভ্রূণথলি, ভ্রূণথলির অভ্যন্তরে উৎপন্ন হয় ডিম্বাণু। এই পুংগ্যামেট
অপরদিকে ডিম্বাণু তথা স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমেই কি হবে, আবৃতবীজী উদ্ভিদের জনন প্রক্রিয়া সম্পন্ন হবে। ওকে, তাহলে এখন আবৃতবীজী উদ্ভিদের জননের ক্ষেত্রে আমরা কি কি বিষয় পড়তেছি সেটা একটু জেনে নেই। আমাদের তাহলে পড়তে হচ্ছে কিভাবে পুং গ্যামেটোফাইট তৈরি হবে। দ্যাট মিন্স পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন বা বিকাশ। স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন তথা বিকাশ। স্ত্রী গ্যামেটোফাইটের বৃদ্ধি ও বিকাশ। পড়তে হবে আবৃতবীজী উদ্ভিদের নিষেক ক্রিয়া। আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। এই অংশে আরেকটা যে বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে নিষেকের পর এই গর্ভাশয় এবং ডিম্বকের কি ধরনের পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা, অর্থাৎ নিষেক পরবর্তী গর্ভাশয় ও ডিম্বকের পরিবর্তন সমূহ। এই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের নিষেক পড়তে গিয়ে, আবৃতবীজী উদ্ভিদের যৌন জনন পদ্ধতি পড়তে গিয়ে যে সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে সেই বিষয়সমূহ কি কি। 1 নাম্বার হচ্ছে পুং গ্যামেটোফাইটের বৃদ্ধি ও বিকাশ, 2 নাম্বার হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের বৃদ্ধি ও বিকাশ, আবৃতবীজী উদ্ভিদের নিষেক ক্রিয়া, পড়তে হবে নিষেক পরবর্তী গর্ভাশয় এবং ডিম্বকের পরিবর্তন সমূহ। তাহলে প্রথমেই আসি আমরা পুং গ্যামেটোফাইটের বৃদ্ধি বিকাশ কিভাবে ঘটবে। নিশ্চয়ই তোমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে যে পরাগধানীর অভ্যন্তরে তৈরি হবে পরাগরেণু। সেই পরাগরেণুর পরিস্ফুটনের মাধ্যমেই কি হবে, পুং গ্যামেটোফাইটের বৃদ্ধি এবং বিকাশ ঘটবে। তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে কিভাবে পরাগধানীর অভ্যন্তরে পরাগরেণু উৎপন্ন হয়। আমরা যদি পরাগধানীটাকে প্রস্থচ্ছেদ করি তাহলে সেটাকে 4 কোণাকার দেখায়। আমি একটি সরল চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এইরকম 4 কোণাকার, এই 2টা কোণা নিচের দিকে এরকম আরও 2টা কোণা দেখা যায়, এরকম 4 কোণাকার দেখায় পরাগধানীর প্রস্থচ্ছেদটাকে। এর প্রত্যেকটা কোণায় একটা করে কোষ অন্যান্য কোষ থেকে, একটা করে কোষ হইতে পারে আবার একাধিক কোষ হইতে পারে, এক বা একাধিক কোষ অন্যান্য কোষ অপেক্ষা আকারে বড় হয়। তাহলে এই পরাগধানীকে যদি আমরা কি করি, প্রস্থচ্ছেদ করি, কি দেখাচ্ছে সেটা 4 কোণাকার দেখাচ্ছে। এর প্রত্যেকটা কোণায় কি হয়, এক বা একাধিক কোষ অন্যান্য কোষ অপেক্ষা আকারে বড় হয়। আমি একটা করে কোষ দেখাচ্ছি, যে কোষটা অন্যান্য কোষ থেকে আকারে বড়। এই কোষটির নিউক্লিয়াসটিও আকারে বড় হয়ে থাকে এবং সাইটোপ্লাজমও ঘন হয়ে থাকে। অন্যান্য কোষ থেকে সাইটোপ্লাজমও কি হয়ে থাকে, ঘন হয়ে থাকে। এই কোষটিকে বলা হয় আর্কেস্পোরিয়াল কোষ। তাহলে একটা নাম পেয়ে গেলাম আমরা, এই কোষটিকে বলা হচ্ছে আর্কেস্পোরিয়াল কোষ। ওকে, এই আর্কেস্পোরিয়াল কোষটি প্রথমেই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আচ্ছা, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে একটা কোষ কয়টা কোষে পরিণত হয়? নিশ্চয়ই তোমরা জানো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের ফলে একটা কোষ 2টা কোষে পরিণত হবে। তাহলে এইখানে আর্কেস্পোরিয়াল কোষটি বিভাজিত হবে, বিভাজিত হয়ে 2টা কোষে পরিণত হবে। যে 2টা কোষ তৈরি করে তার পরিধির দিকে যে কোষটি থাকে, আমি কিন্তু সরল একটা চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি তোমাদেরকে। পরিধির দিকে বাইরের দিকে যে কোষটি থাকে এই কোষটিকে বলা হয় দেয়াল কোষ, আর ভিতরের কোষটিকে বলা হয় জনন কোষ। তাহলে আর্কেস্পোরিয়াল কোষটি বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করলো? 2টা কোষ। এই 2টা কোষের মধ্যে বাইরের দিকে পরিধির দিকে যে কোষটি থাকে সেই কোষটিকে বলা হচ্ছে কি, দেয়াল কোষ বলা হচ্ছে। এটিকে বলবো আমরা দেয়াল কোষ। আমি দেয়াল কোষটি যদি একটু অন্য একটা কালার দিয়ে বুঝাই তোমাদেরকে, তাহলে তোমাদের হয়তো বা সুবিধা হবে। তাহলে বাইরের দিকের এই কোষটিকে আমরা বললাম দেয়াল কোষ, আর ভিতরের দিকের যে কোষটি সেই কোষটাকে বলা হচ্ছে জনন কোষ।
বা স্পোরোজেনাস সেল বলা হয়, ইংলিশে বলা হচ্ছে স্পোরোজেনাস সেল। ওকে, এই দেয়াল কোষটি করে কি, বারবার বিভাজিত হতে থাকে, বিভাজিত হয়ে 3 থেকে 5টা স্তর তৈরি করে, প্রাচীর তৈরি করে। তাহলে এটা বিভাজিত হয়, বিভাজিত হয়ে এই জনন কোষটাকে ঘিরে তার চারপাশে 3 থেকে 5টি স্তর তৈরি করে। আমি সরল চিত্রের মাধ্যমে 3 থেকে 5টি স্তর তোমাদেরকে এখানে দেখাই। এই ঘটনাটা কিন্তু 4টা কোণায় ঘটতেছে, আমি যে কোনো একটা প্রান্তে দেখাচ্ছি, একটা কোণায় দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে দেয়াল কোষটি বারবার বিভাজিত হয়ে কি করবে, 3 থেকে 5টি এরকম স্তর তৈরি করে, প্রাচীর তৈরি করে। এই যে প্রাচীর তৈরি করলো, এই প্রাচীরটা হচ্ছে দেয়াল, মানে এই জন্যই তার নাম হয়েছিল দেয়াল কোষ। অর্থাৎ এই কোষটি বিভাজনের মাধ্যমে এরকম দেয়াল বা প্রাচীর তৈরি করে, তাই প্রথমে এর নাম দেওয়া হয়েছিল কি, দেয়াল কোষ। এই যে প্রাচীরগুলো তৈরি করলো, এর মধ্যে সবচাইতে ভিতরের যেই প্রাচীরটা রয়েছে, সবচাইতে ভিতরের যে দেয়ালটা রয়েছে, একে বলা হয় টেপেটাম। খেয়াল করো একটু, একে বলা হচ্ছে কি, টেপেটাম। এই টেপেটামের কাজ কি একটু পরেই বলতেছি, তার আগে একটু খেয়াল করো ঘটনাটা কি ঘটলো। দেয়াল কোষ বারবার বিভাজিত হলো, কাকে ঘিরে, জনন কোষটাকে ঘিরে। ঘিরে কি করলো সে, 3 থেকে 5টি এরকম দেয়াল স্তর, কোষীয় দেয়াল স্তর তৈরি করে, কিন্তু কোষের স্তর এইগুলো। তোমরা একটু খেয়াল রাখবে যে আমি সরল চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, এরকম 3 থেকে 5টি কোষীয় স্তর তৈরি করে। ভিতরের স্তরটাকে আমরা বলতেছি টেপেটাম। তাহলে ভিতরে রয়ে গেল কোন কোষটি যেন, জনন কোষ। এইবার এই জনন কোষটির মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে। তাহলে ভিতরের যে কোষটা রয়ে গিয়েছিল কি কোষ, জনন কোষ, এই জনন কোষের মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে। জনন কোষটি কিন্তু নর্মালি ডিপ্লয়েড 2n। এইবার যখন তার মায়োসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটবে, তাহলে তার কোষগুলো কি হয়ে যাবে, অবশ্যই সেই কোষগুলো মায়োসিস প্রক্রিয়ায় বিভাজনের ফলে যে কোষগুলো তৈরি হয়, সেই কোষগুলো হয়ে যায় কি, হ্যাপ্লয়েড কোষ। তাহলে এইখানে ভিতরে জনন কোষটি বিভাজিত হবে মায়োসিস প্রক্রিয়ায়। মায়োসিস প্রক্রিয়ায় 4টা কোষ তৈরি করে। প্রথম দিকে এই 4টা কোষ একসাথে যুক্ত থাকে, লাগানো থাকে। এই বিষয়টাকে বলা হয় পোলেন টেট্রাট। পোলেন টেট্রাট বা পরাগ চতুষ্টয়, বাংলা এরকম নামকরণ করা হয়েছে, এই পোলেন টেট্রাট। আবার একটু খেয়াল করো, তাহলে ভিতরে যে জনন কোষটি রয়েছে, এই জনন কোষটি কি হিসেবে কাজ করলো, ভিতরের এই জনন কোষটি কাজ করলো পরাগ মাতৃকোষ হিসেবে। তাহলে জনন কোষটি পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করে সরাসরি, অথবা কখনো কখনো দেখা যায় এটা বিভাজনের মাধ্যমে জনন পরাগ মাতৃকোষ সৃষ্টি করে। আমি আবার বলছি, তাহলে জনন কোষটি সরাসরি পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করে, অথবা সে বিভাজনের মাধ্যমে কি করে, সে পরাগ মাতৃকোষ তৈরি করে। এই প্রত্যেকটা পরাগ মাতৃকোষ তারপরে কি করে, মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, যেই কোষগুলো প্রথম দিকে, এই কোষগুলোই কিন্তু পরাগরেণুতে পরিণত হয়। তাহলে এই পরাগরেণুর এই কোষগুলোই কিন্তু প্রথমে কি 4টা একসাথে থাকে, যাকে আমরা বলতেছি পোলেন টেট্রাট। যখন এটা পরিণত হয়ে যায়, পরিণত হয়ে গিয়ে প্রত্যেকটা কোষ পরস্পর থেকে কি হয়ে যায়, পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, অর্থাৎ পরাগরেণুতে পরিণত হয়ে যায়। তাহলে প্রত্যেকটা পরাগরেণু অবশ্যই কেমন কোষ হবে, হ্যাপ্লয়েড ধরনের হবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এই যে পোলেন টেট্রাট আছে, এরা প্রথম যখন পুষ্টি শোষণ করতে হয়, পুষ্টি শোষণ করে তারা এই টেপেটাম হতে। টেপেটাম কাকে বললাম, টেপেটাম হচ্ছে দেয়াল স্তরের সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হচ্ছে কি, টেপেটাম। তো টেপেটাম থেকে যখন সে কি করে, পুষ্টিটা শোষণ করে নেয়, টেপেটাম কি থাকবে নাকি নষ্ট হয়ে যাবে, টেপেটামটা নিঃশেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আশা করি এই পর্যন্ত তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই পরিণত পরাগরেণুগুলো এই দেয়াল স্তর তথা পরাগধানীর যে প্রাচীর আছে, এই প্রাচীরগুলোকে কি করে, বিদীর্ণ করে বাইরে মুক্ত হয়ে আসে। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে পরাগধানীর অভ্যন্তরে কি উৎপন্ন হয়, পরাগরেণু উৎপন্ন হয়। আশা করি
এই পর্যন্ত ক্লিয়ার? তোমাদের কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে নাও, আমি একটু দেখে নিই তোমাদের কোনো প্রশ্ন আছে কি না এই মুহূর্তে। মোতাসিম আল আলিফ সর্বশেষ বলেছ, বুঝতে পারছি স্যার। ওকে, ধন্যবাদ আমার সাথে থেকে বোঝার জন্য। অল ক্লিয়ার স্যার, ধন্যবাদ বোঝার জন্য। তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী যেই বিষয়টা নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যে পরাগরেণুটা তৈরি হলো, এই পরাগরেণুর গঠন সম্পর্কে আলোচনা করব। সেই সাথে পড়ে ফেলবো কিভাবে পুং গ্যামেটোফাইটটাও তৈরি হয়। মনোযোগ দাও। প্রত্যেকটা পরাগরেণুর গঠনের মধ্যে আমরা যদি একটু দেখি, তার দুইটা স্তর থাকে। এটা সাধারণত প্রত্যেকটা পরাগরেণু সাধারণত গোলাকার হয়ে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে একটু ডিম্বাকৃতির অথবা লম্বাটে, কখনো কখনো ত্রিকোণাকারও কিন্তু হয়ে থাকে। তাহলে নর্মালি স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাই, প্রত্যেকটা পরাগরেণু গোলাকার হয়ে থাকে এবং এর দুইটা প্রাচীর থাকে। তার ভিতরের দিকে যে প্রাচীরটা থাকে, এই ভিতরের প্রাচীরটা মসৃণ হয়ে থাকে, আর বাইরের দিকে তার যে প্রাচীরটা থাকে, এই বাইরের যে প্রাচীর, সেই প্রাচীরটা কণ্টকিত হয়ে থাকে, এরকম অমসৃণ তথা কণ্টকিত হয়ে থাকে। তার ভিতরের এই মসৃণ প্রাচীর যেটা আছে সেটাকে বলা হয় ইনটাইন, আর বাইরের দিকে তার যে প্রাচীরটা রয়েছে সেই প্রাচীরটাকে বলা হয়, কণ্টকিত যে প্রাচীরটা রয়েছে সেটাকে বলা হয় এক্সাইন। তাহলে আমরা দুটা নাম পেয়ে গেলাম, কি কি? একটা ইনটাইন। ইনটাইন কাকে বলতেছি? পরাগরেণুর ভিতরের মসৃণ যে প্রাচীরটা থাকে সেই মসৃণ প্রাচীরটাকে বলা হচ্ছে ইনটাইন, আর বাহিরে কণ্টকিত প্রাচীরটাকে বলা হচ্ছে কি? এক্সাইন। এখন খেয়াল করো, এই পরাগরেণুর এক্সাইনটা কিন্তু শক্ত হয়ে থাকে, ইনটাইনটা কিন্তু তুলনামূলক নরম হয়ে থাকে। এটা শুধুমাত্র সেলুলোজ নির্মিত হওয়ায় ইনটাইনটা কি হয়? নরম হয়ে থাকে। কিন্তু এক্সাইনের মধ্যে কিউটিন যুক্ত থাকে এবং এদের প্রধান রাসায়নিক উপাদান, এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদানটা হচ্ছে স্পোরোপোলেনিন। এই নামটা একটু মনে রাখবে, স্পোরোপোলেনিন। তাহলে এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদানটা কি? এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে স্পোরোপোলেনিন। এখন খেয়াল করো, এই এক্সাইনের মধ্যে এদের স্থানে স্থানে আমরা কতগুলা ছিদ্র দেখতে পাই, জায়গায় জায়গায় কতগুলা কি দেখতে পাই? ছিদ্র দেখতে পাই। এই ছিদ্রগুলাকে বলা হয়ে থাকে জার্মপোর। আমি যেহেতু বললাম স্থানে স্থানে ছিদ্র দেখা যায়, তার মানে নিশ্চয় একটা ছিদ্র নয়, অনেকগুলো ছিদ্র দেখা যাবে। প্রজাতিভেদে এই ছিদ্রের সর্বোচ্চ সংখ্যা 20টি হয়ে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে 3 থেকে 4টি এই ছিদ্র দেখা যায়। ছিদ্রগুলোকে কি বলা হচ্ছে? জার্মপোর। জার্মপোর। তাহলে পরাগরেণুর মধ্যে আমরা কি দেখতে পাই? জার্মপোর। কতগুলো? প্রজাতিভেদে এটা সর্বোচ্চ 20টি পর্যন্ত হয়ে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কতগুলো? 3 থেকে 4টি। এখন খেয়াল করো, এর অভ্যন্তরে একটি নিউক্লিয়াস কিন্তু থাকে। নিউক্লিয়াসটি কেন্দ্রে অবস্থান করে, কিন্তু পরবর্তীতে যখন এখানে কোষ গহ্বরের সৃষ্টি হয়, পরাগরেণুতে যখন কোষ গহ্বরের সৃষ্টি হয়, তখন এই পরাগরেণুটি যে কোনো পরিধির দিকে সরে যায়। কিন্তু প্রাথমিক অবস্থায় পরাগরেণু নিউক্লিয়াসটি কোথায় থাকে? কেন্দ্রে থাকে। তাহলে পরাগরেণুতে যে নিউক্লিয়াসটি, সেই নিউক্লিয়াসটি কেন্দ্রে থাকে। যখন কোষ গহ্বর সৃষ্টি হয় তখন সেটি কোনো একদিকে পরিধির দিকে কি সরে যায়। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এই পরাগরেণুই হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। একদম স্টার মার্ক দিয়ে কথাটা লিখে রাখো, প্রশ্ন হতে পারে পরাগরেণুর পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি? পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগরেণু। ওকে, এখন দেখি আমরা এই পরাগরেণু হতে কিভাবে পুং গ্যামেটোফাইট তৈরি হয়। খুবই সহজ একটি প্রক্রিয়া, মনোযোগ দাও। প্রথমেই এই পরাগরেণুর যে নিউক্লিয়াসটি রয়েছে, এই নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। পরাগরেণুর নিউক্লিয়াসটি কি হবে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। তো নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে আমরা জানি দুটা কি তৈরি করে? নিউক্লিয়াস তৈরি করে। এই দুইটা নিউক্লিয়াসের মধ্যে দুইটা
নর্মালি মাইটোসিস প্রক্রিয়ায় যখন ঘটে তখন দুইটা নিউক্লিয়াস কিন্তু সম আকৃতির হয়ে থাকে, কিন্তু এই পরাগরেণুতে যে মাইটোসিস প্রক্রিয়াটা সংঘটিত হয় সেক্ষেত্রে দুইটি অসম আকৃতির নিউক্লিয়াস তৈরি হয়। তার একটা বড় আকারের নিউক্লিয়াস আর একটা ছোট আকারের নিউক্লিয়াস। বড় আকারের এই নিউক্লিয়াসটাকে টিউব নিউক্লিয়াস বা নালিকা নিউক্লিয়াস বলা হচ্ছে। নালিকা নিউক্লিয়াস। কেন নালিকা নিউক্লিয়াস বলা হচ্ছে একটু পরেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর ছোট আকারের যে নিউক্লিয়াসটা তৈরি হয় তাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস। আমি আবার বলছি, পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি অসম আকৃতির নিউক্লিয়াস তৈরি করে। এই অসম আকৃতির নিউক্লিয়াসের মধ্যে বড় আকারের নিউক্লিয়াসটিকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর ছোট আকারের নিউক্লিয়াসটিকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। ওকে, এই ক্ষেত্রে একটা তথ্য অবশ্যই মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে আমরা জানি এই পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। পরাগরেণু ফুলের এই গর্ভমুণ্ডে পতিত হওয়াটাকে পরাগায়ন বলে। নিশ্চয়ই এই ব্যাপারটা তোমাদের জানা আছে। আমি আবার বলছি, পরাগরেণু কোথায় পতিত হয়? ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। তো পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় বা পরাগায়ন ঘটায় এই দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায়। মনে থাকবে কথাটি। আমি আবার বলছি, পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, এই বিষয়টিকে বলা হয় কি? পরাগায়ন। তো এই পরাগায়ন যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটি কখন ঘটে? যখন পরাগরেণুটি দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় থাকে। তার মানে পুংগ্যামেটোফাইট কোথায় সৃষ্টি হচ্ছে? ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর। ওকে, তো খেয়াল করো, এই জায়গায় ভিতরের যে ইনটাইনটি রয়েছে, এই ইনটাইনটি এই জার্মপোরের মধ্য দিয়ে বাইরে বের হয়ে আসে। তাহলে ইনটাইনটি কি করে? ইনটাইনটি নরম, আগেই বলেছি, শুধুমাত্র সেলুলোজ নির্মিত। যেহেতু এটা একটা কোষ, এর মধ্যে কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে, অর্থাৎ অর্ধ তরল পদার্থ থাকবে। অর্ধ তরল পদার্থটা যখন এরকম ছিদ্রের মধ্য দিয়ে বের হয়ে আসবে, নিশ্চয়ই সেটা কি আকারে বের হয়ে আসবে? একটা নল আকারে বের হয়ে আসবে। এরকম একটি নল আকারে বের হয়ে আসবে। এই নলটাকেই বলা হচ্ছে পরাগনল, পরাগ নালিকা বা পরাগনল। ইংলিশে আমরা বলতেছি পোলেন টিউব। এই পোলেন টিউবের অগ্রভাগে সবসময়ই এই নালিকা নিউক্লিয়াসটি থাকে। তাহলে নালিকা নিউক্লিয়াসটি সর্বদাই কোথায় থাকে? এই পোলেন টিউবের অগ্রভাগে। এই জন্য এটার নাম হয়েছে নালিকা নিউক্লিয়াস। নলের অগ্রপ্রান্তে অবস্থান করে বিদায় একে বলা হচ্ছে কি? নালিকা নিউক্লিয়াস। ধারণা করা হয় গর্ভাশয়ের দিকে এই পরাগ নলটাকে নিয়ে যেতে সহায়তা করে থাকে এই নালিকা নিউক্লিয়াসটি। তো রয়ে গেল পিছন দিকে কি? জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটি ইতিমধ্যে এই পরাগনলের অভ্যন্তরে প্রবেশ করে। এই পরাগনলের অভ্যন্তরে প্রবেশ করলো, প্রবেশ করে এটি মাইটোসিস প্রক্রিয়ায় আবার বিভাজিত হয়। তাহলে জনন নিউক্লিয়াসটির কি ঘটবে? এবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটবে। তো এটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি কি তৈরি করবে? নিউক্লিয়াস তৈরি করবে। যে দুইটা নিউক্লিয়াসই পরিণত হয় কিসে? পুংগ্যামেটে। তাহলে এই দুইটাই পুংগ্যামেটে পরিণত হয়ে গেল। এই দুইটা পুংগ্যামেট, এই নালিকা নিউক্লিয়াস, এই পরাগনল সহ সম্পূর্ণ পরাগরেণু, এই গঠনটাকেই বলা হয় পুংগ্যামেটোফাইট। আশা করি পুংগ্যামেটোফাইটের বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে তোমরা করে নাও, আমি এট এ গ্লেন্স পুরো বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব। মাসুমা খাতুন পলিনেশনের কথা বলেছ, পূজা সূত্রধর পোলেন টিউবের কথা বলেছ, জিন্নাতুন নবী পোলেন টিউবের কথা বলেছ। ওকে, তোমাদের এই বিষয়, এই যে কমেন্টগুলো অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছ, এই বিষয়টা আমাদেরকে অনুপ্রাণিত করে। তোমরা আমাদের সাথেই আছো, সেই বিষয়টা
আমরা বুঝতে পারি তখন পিকে বিল্লাল যুক্ত হয়েই বলেছে শুক্রাণুতে পরিণত হলো। হ্যাঁ, এই দুইটা জনন নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুক্রাণুতে পরিণত হয়। বৈশাখী কবির বলেছে জি স্যার বুঝতে পারছি, ওকে, বোঝার জন্য ধন্যবাদ। মোহাম্মদ মাসুম বিল্লাহ বলতেছে অ্যাটেগ্লেন্স আরেকবার। হ্যাঁ, অবশ্যই অ্যাটেগ্লেন্স আরেকবার আমি তোমাদের সাথে এই বিষয়টা বলে দিব, অর্থাৎ পুং গ্যামেটোফাইটের বৃদ্ধি এবং বিকাশ। মনোযোগ দাও, পরাগরেণুই হচ্ছে পুং গ্যামেটোফাইটের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে বা পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তাহলে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কি? পরাগরেণু। পরাগরেণুর মধ্যে তার ভিতরের প্রাচীরটাকে ইন্টাইন বলতেছি, যেটা মানে নরম হয়ে থাকে, পাতলা হয়ে থাকে, আর বাইরেরটাকে বলতেছি আমরা একজাইন। একজাইনটা কি হয়ে থাকে? একটু শক্ত, পুরো প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে। একজাইনের স্থানে স্থানে আমরা কি দেখতে পাই বলেছিলাম? কি দেখতে পাই? কতগুলা ছিদ্র দেখতে পাই। ছিদ্রগুলাকে কি বলেছিলাম? জার্মপোর। এই যে কোনো একটা জার্মপোরের মধ্য দিয়ে ইনটাইনটা বাইরে বের হয়ে আসে। কি আকারে বের হয়ে আসবে? নল আকারে। সেই নলটাকে বলা হচ্ছে পোলেন টিউব বা পরাগ নল। তো এই ইতিমধ্যে তার নিউক্লিয়াসটি অসম পরাগরেণুর যে নিউক্লিয়াসটি ছিল সেই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অসম আকৃতি দুইটা নিউক্লিয়াস তৈরি করেছিল। তার মধ্যে বড় নিউক্লিয়াসটাকে বলেছিলাম আমরা পরাগ নালিকা নিউক্লিয়াস, আর ছোটটাকে বলেছিলাম জনন নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটি পরাগ নলের অগ্রপ্রান্তে চলে আসে। ধারণা করা হয় এই নালিকা নিউক্লিয়াসটি পরাগ নলকে গর্ভাশয়ের দিকে নিয়ে যেতে সহায়তা করে। পিছনে ছিল কি? জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা পুং গ্যামেটে পরিণত হয়। এই দুইটা পুং গ্যামেট সহ, এই পরাগ নল সহ, এই নালিকা নিউক্লিয়াস সহ, পরাগ রেণু সহ সম্পূর্ণ গঠনটাকে বলা হয় পুং গ্যামেটোফাইট। এভাবেই পরাগ রেণু হতে পুং গ্যামেটোফাইট তৈরি হয়, যার অভ্যন্তরে পুং গ্যামেট তৈরি হয়। আশা করি এই পর্যন্ত একদমই ক্লিয়ার। আগামী ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হব কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয় তথা ভ্রূণথলি তৈরি হয় সেই বিষয়টি নিয়ে, এবং আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার বিষয়টি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।